আমাদের কাছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে গত 3 দিন নিঃসন্দেহে বাংলাদেশে নানান ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে এবং এখনো অনেক কিছু বাকি আছে নিশ্চয়ই। বাংলাদেশের মানুষও একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, জানিপকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটা শুরুতেই বলছিলাম, যদি প্রশ্ন করি আপনাকে যে আমরা কি স্বাভাবিক অবস্থার দিকে খুব দ্রুতই যাব নাকি আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে? ধন্যবাদ। দেখুন, আমরা এখন সবচাইতে নাজুক একটা সময় অতিক্রম করছি। যে কোনো সময় যে কোনো রকমের ঘটনার মুখোমুখি হতে পারে আমাদের এই জাতিকে। একদম যেটাকে বলে অনিশ্চিত একটি অবস্থা। কদিন ধরে আপনি একটু ইঙ্গিত দিয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গোসা করেছেন বলে জানা গেছে। তাকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না, তিনি পদত্যাগ করতে আগ্রহী। এবং আমাদের নবগঠিত রাজনৈতিক দলের প্রধান, তিনি সদ্য বিদায়ী ক্যাবিনেট মেম্বার, তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি অনড়। এরকম একটি বার্তা আমরা শুনতে পেলাম তিনি হয়তো তার অবস্থান চেঞ্জ করেছেন। আপনি কতটুকু জানেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে তিনি চেঞ্জ করেছেন এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। কারণ হচ্ছে যেই ধারণাটি প্রদান করা হয়েছে যে এটি একটি নাটক, আমি ব্যক্তিগতভাবে মনে করি না তিনি নাটকের একজন কুশীলব হিসেবে এই ভূমিকায় আছেন। তাকে সীমায়িত করা হবে যদি আমরা সেভাবে তাকে চিত্রায়িত করবার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, ইটস এ হট চেয়ার। আমাদের অফিসার্স অ্যাড্রেসে মাননীয় সেনাপ্রধান খোলামেলা যেই বক্তব্য হাজির করেছেন তা অভাবিতপূর্ণ। এমনকি জেনারেল এরশাদও ক্ষমতা গ্রহণের আগে এ ধরনের কোন বক্তব্য লিখিত বা ইন্টারভিউর মাধ্যমে প্রদান করেননি। আপনারা নিশ্চয়ই সেই সাপ্তাহিক, তখনকার খুব পপুলার আপনার পত্রিকা সাপ্তাহিক বিচিত্রায় তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেটি কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছিল জেনারেল এরশাদের রক্তপাতহীন অভ্যুত্থানের। এবং আমাদের এই যে অফিসার্স অ্যাড্রেস, সেখানে কিন্তু পরিষ্কার দায়িত্বহীন ভাষায় আমাদের মাননীয় সেনাপ্রধান বলেছেন যে তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। যদি থাকতো তাহলে সেই 5 অগস্টের মতো সুবর্ণ সুযোগ জীবনে হয়তো 2বার আসবে না। সেটি কিন্তু সচেতন ভাবে তিনি পরিহার করেছেন। এবং তার যে উষ্মা যেটি তিনি প্রকাশ করেছেন, সেটি হচ্ছে আর্ম ফোর্সেস কে ডার্কে রেখে বা অন্ধকারে রেখে আপনার এই যে রিফর্ম এফোর্ট গুলো একটার পর একটা প্রত্যক্ষ করা যাচ্ছে, তাতে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণকে কনসাল্ট করার কোনো সুযোগ রাখা হয়নি। এবং সেটি আপনার তাদের মনে রেখাপাত করেছে। আর মবক্রেসি বা মব কালচার, এর সঙ্গে সশস্ত্র বাহিনী কোনোভাবেই রিকনসিলেবল না। কারণ হচ্ছে ডিসিপ্লিন ফোর্স আর চরম বিশৃঙ্খলা একসঙ্গে অবস্থান করতে পারে না। এখন যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যদের এখন থেকেই অনেক বেশি অ্যাকশনে যাবে এই ধরনের মবক্রেসির বিরুদ্ধে, নাকি এর আগেও তো সেনাপ্রধান বলেছিলেন গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে একটি অনুষ্ঠানে যে অনেক হয়েছে আর নয়, উনি সতর্কতা জারি করেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন সবাইকে। আবারও যে কথা তিনি বললেন, অনেকে কিন্তু ভাবছে যে শেষমেশ হয়তো উনি তেমন কোনো অ্যাকশনে যাবেন না, এমনটি কি? দেখুন, এটি ভাবার কোনো কারণ নেই। জীবনে দুটি সময় বা মুহূর্ত এক নয়। এবং যেই কায়দায় আপনার ফিল্ড বিল্ডিং এর কাজটি করতে হয়, সেটি কিন্তু জারি আছে। তিনি প্রথমে সতর্ক করেছেন এবং এই পর্যায়ে এসে তিনি কিন্তু স্টার্ন ওয়ার্নিং প্রদান করেছেন। এটা মৃদু সতর্ক বাণী উচ্চারণ করার মতো বিষয় নয়। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে একেবারে অন্তিম পর্যায়ে যখন চলে আসে, তখন সেটা হয় লাস্ট কল। সেটা আমরা যেন ভুলে না যাই। আমি মনে করি তিনি যে অফিসার্স অ্যাড্রেস প্রদান করেছেন, সেখানে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন তা সবই কিন্তু লাস্ট কলের অন্তর্গত বিষয়। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগের বিষয়টা আপনি বলছেন যে উনি সিরিয়াসলি এটি বলেছেন, নাটকের কোনো অংশ নয়। তাহলে এবং আপনি এও বলছেন যে এখনো পর্যন্ত তিনি তার সেই সিদ্ধান্তেই আছেন যতদূর পর্যন্ত আপনি জানেন। যদি তাই হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হবে।
দেখুন, তিনি যদি অনড় না থাকতেন তাহলে এই পার্সুয়েশনের কোনো প্রয়োজন ছিল না। আজকে সন্ধ্যা 7টায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সহকর্মী এবং জ্যেষ্ঠ অধ্যাপক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বর্তমানে বিএনপির রাজনীতির অন্যতম ধ্রুবতারা আমাদের প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি তার নেতৃত্বে বিএনপি ডেলিগেশন দেখা করবে এবং এরপরেই ফলোড বাই জামাত ডেলিগেশন, যেটির নেতৃত্ব দেবেন শফিক মহোদয় স্বয়ং। তারপরে আপনার এনসিপি নাহিদ মহোদয়ের নেতৃত্বে দেখা করবে। এই যে চূড়ান্ত পারসুয়েশন, তারপরে যদি মন না গলে তাহলে হয়তো দেখা যাবে তিনি আপনার নিঃশব্দে চলে যাবেন, অথবা আপনার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করবেন। এই দুটি অপশন আছে, অথবা তিনি হয়তো সময় নিতে পারেন, আপনার একটা ডেডলাইন বেঁধে দিতে পারেন যে এর মধ্যে যদি পরিস্থিতি উন্নতি না ঘটে তাহলে তার আর কোনো উপায় থাকবে না। এখন মুশকিল যেটা, সেটা হচ্ছে জুলাই ঘোষণা। পরিস্থিতির উন্নতি বলতে তিনি কি মিন করতে চাইছেন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব, সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সবকিছু করা হচ্ছে, করিডোর বন্দর ইস্যুতে বিদেশিদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এনসিপি যেটি তার আশীর্বাদ পুষ্ট দল, তারা নানান ধরনের উত্তেজনা তৈরি করে বিভিন্ন দাবি দাওয়া আদায় করছে। তো পরিস্থিতিটা কি সবাই মিলে তৈরি করছে, নাকি তারও আমাদের প্রধান উপদেষ্টার অংশদায়িত্ব এখানে রয়েছে? দেখুন, যে যার অবস্থানের থেকে সুতোর টানটা দিচ্ছেন এবং আলটিমেটলি অ্যাবজর্ভ করতে হচ্ছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে। হি ইজ ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স। আর এখানে শক অ্যাবজর্ভার হিসেবে আপনি কতটুকু গ্রহণ করতে পারেন সেটাও তো একটা লিমিট আছে। তিনি তো রক্ত মাংসে গড়া একজন মানুষ এবং বর্ষিয়ান একজন মানুষ। কতটুকু স্ট্রেন নিতে পারবেন সেটারও তো একটা সীমা আছে। এখন ধরুন ঈদের আগে তিনি যদি চলে যান তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, আর ঈদের পরে যদি যান তাহলে ব্যাপারটা দাঁড়াবে আরেক রকম। না, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের অভিযোগ এনসিপি কে প্রশ্রয় দিয়েছেন তিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তার টিম ভালো কাজ করেনি, এবং এগুলো তো তিনি সবকিছুই জানেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে এমন একটি আশঙ্কা অনেক আগে থেকেই অনেকের মনে রয়েছে, এবং সেই জায়গা থেকে সম্ভবত সেটি তার আশীর্বাদ পুষ্ট যারা তারাই এটি করার চেষ্টা করছেন, এরকম অভিযোগ অনেকের। এবং বাস্তবতার সঙ্গে কি এই অভিযোগ বা আশঙ্কাগুলোর কোনো পার্থক্য আছে, আপনি দেখতে পান? দেখুন, বাতাসে এখন যে গুজবটি ভেসে বেড়াচ্ছে সেটি হচ্ছে সারা দেশ থেকে যাদের হাতে আপনার ইলিগাল স্মল আর্মস আছে তারা রাজধানী অভিমুখে আগুয়া। এখন এই যে সম্ভাব্য কনফিগারেশন, সেটি হয়তো নতুন মাত্রা যোগ করতে পারে। আর যে গৃহযুদ্ধ প্রজেকশনের যে ব্যাপারটি আছে সেটি খুব সুচিন্তিত ভাবেই কিন্তু প্রক্ষেপণ করা হয়েছে। আমি মনে করি না এটি কথা চলে কিংবা হঠাৎ চিন্তার বশবর্তী হয়ে আমাদের মাননীয় উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তিনি এই বিষয়টি তার ফেসবুকে হাজির করেছিলেন। এখন ধরুন এক হাতে তার তালি বাজে না, যাদের হাতে ইলিগাল স্মল আর্মস আছে আর যাদের হাতে বৈধ সর্বাধুনিক সমর উপকরণ আছে, দুই পক্ষ যদি একে অপরের দিকে বন্দুক তাক করে বসেন তাহলে হয়তো একটি অসম যুদ্ধ হবে, কিন্তু হিট অ্যান্ড রান ট্যাকটিক ব্যবহার করলে প্রলংড একটা আপনার আনরেস্টের মধ্যে আমরা সেই চোরা গলিতে ঢুকে পড়তে পারি, এবং তা কিন্তু জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, উপচে পড়তে পারে আমাদের সীমান্ত অতিক্রম করে, এবং তার ফলে একটা রিজিওনাল প্রোটেক্টেড আপনার ক্যাওটিক পরিস্থিতি তৈরি হতে পারে এই রিজিয়নে। আর অস্ত্র ব্যবসায়ীরা তো মোচেতা দিয়ে বসেই আছেন, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা। আফগানিস্তানের পরে এই অঞ্চলে যদি আরেকটি ক্ষেত্র খুঁজে পাওয়া যায় সেটি হবে তাদের জন্য কামধেনুর মতো। তাহলে আপনি বর্তমান বাস্তবতা এবং আগের যে 9 মাস 9.5 মাস সবকিছু মিলিয়ে আপনি কি সে আশঙ্কার বাইরে যেতে পারছেন না যে একটা অসম যুদ্ধ বা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, এরকমটাই? আপনার আমাদের মাননীয় সেনা প্রধান বিষয়গুলো আশঙ্কা করেই তার শক্ত অবস্থান জানান দিয়েছেন, কিন্তু একই সঙ্গে সীমারেখা তিনি বেঁধে দিয়েছেন তিনি কোনো অবস্থায় ক্ষমতা গ্রহণ করবেন না।
বা তার বাহিনী ক্ষমতার অংশীদার হবে না ওই অর্থে। তো ফলে আপনার সবাই তো এই লিমিটসটা জানেন, এবং সেটার সুযোগ নিয়ে আপনার যদি পরিস্থিতি একেবারেই অস্থিতিশীল করে তোলেন, তাহলে হয়তো দেখা যাবে সম্ভাব্য ক্ষেত্রে আমাদের প্রতিবেশীরা হয়তো হস্তক্ষেপ করে বসলো। দুই পক্ষই, আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং মিয়ানমার কেন্দ্রীয় সরকার। করিডোর ইস্যুতে আমরা দেখলাম যে সরকার সম্ভবত একটু পিছ টান দিয়েছে এবং বন্দর বিদেশিদের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া এই বিষয়গুলো অনেকখানি ধামাচাপা পড়ে গেছে। আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র খুব সহজে ছেড়ে দেবে, বা যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসবে তাদের যে প্ল্যানিং বার্মা অ্যাক্ট নিয়ে, এবং করিডোরকে সামনে রেখে তারা মিয়ানমারে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, এরকম তো আলোচনা রয়েছে সবকিছু। আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র খুব সহজেই সরে যাবে? ডেফিনেটলি না। আপনার এটা তাদের গ্লোবাল এজেন্ডা। অস্ত্র বিক্রি থেকে শুরু করে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ থেকে শুরু করে আপনার স্থায়ী ফুটহোল্ড সংস্থাপন করা থেকে শুরু করে অনেকগুলো ইস্যু এখানে যুক্ত। এখন আমাদের দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিকানা ব্যবহার করছেন এইরকম একজন ব্যক্তি এখন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত আছেন। তিনি তার যে স্টাইল, তার মধ্য দিয়ে ম্যাকিয়াভেলির ভাষায় সপ্রমাণ করেছেন তিনি শ্রীগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন পুরুষ। আরো কেউ কেউ আকবরী হয়তো বলবেন মহাপুরুষ। হি ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং। তো তিনি আপনার যেই প্রেস কনফারেন্সটি হাজির করেছেন আমাদের শফিক মহোদয়কে পাশে রেখে, তিনি পরিষ্কার বলবার চেষ্টা করেছেন যে করিডোর নয়, চ্যানেল। এখন সিমেন্টিক্স যাই হোক না কেন, তিনি তো চোখে ধুলে দেওয়ার চেষ্টা করছেন। আর সেটি করছেন এই কারণে, তিনি যেই দেশে বসবাস করতেন, যেই দেশ থেকে এসছেন ফর দ্য টাইম বিং, তার পূর্ব স্টাইল অনুসারে তিনি তো তাদের প্রতি আপনার কমিটেড। এবং তিনি যদি ডেলিভার করতে না পারেন, আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য বিশ্বের যে স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটি কিন্তু রক্ষিত হবে না। সিম্পলি তারা যদি ডেলিভার করতে না পারেন, তাদের হয়তো সরে যেতে হবে দৃশ্যপট থেকে। তারা বলতে কে, মানে শুধুমাত্র যার কথা উল্লেখ করলেন ডক্টর খলিলুর রহমান, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে টিম, পুরো টিমকে? টু স্টার্ট উইথ খলিল মহোদয় আর আলটিমেটলি প্রফেসর ইউনূস। কারণ এখানে সাগফ করার সুযোগ আছে খলিলুর রহমানকে, কারণ ইতিমধ্যে বিএনপি থেকে শুরু করে আরো অনেকেই তার পদচ্যুতি দাবি করছেন। এখন প্রফেসর ইউনূস যদি দেখেন যে তাকে স্যাক্রিফাইসিয়াল ল্যাম্প বানিয়ে আরো কিছুদিন থেকে যাওয়া যায়, তাহলে হয়তো তিনি সেটাই প্রেফার করেন। আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের যে কথাটি বলেছেন সেটা সিরিয়াসলি, আবার আমরা এখন শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে যে আরো কিছুদিন থেকে যেতে পারে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য। বিষয়টা কি এরকম, এটাই বলতে চাচ্ছেন? সরল ভাবে বললে বিষয়টা হয়তো এরকম শোনা যাবে। এটি শুধু মার্কিন এজেন্ডা বলা ঠিক হবে না, এটি হবে পাশ্চাত্য যে শক্তি নিশ্চয়, তাদের যে জোর, ন্যাটোর এবং প্যাকমের যে পার্সপেক্টিভ, সেই দৃষ্টিকোণ থেকে দেখাটা বেটার। তাহলে তিনি সিরিয়াসলি পদত্যাগের কথা কেন বলছেন? যদি মার্কিন যদি তিনি ম্যানেজ করতে পারেন, অর্থাৎ আপনার খলিল মহোদয়কে ইজ আউট করে দিয়ে যদি সামাল দিতে পারেন ফর দ্য টাইম বিং, তাহলে একরকম। আর যদি দেখেন যে না, তিনি কিংবা খলিল সাহেব কিংবা আরো কাউকেও যদি শাগ অফ করেন, ইজ আউট করেন, তাহলেও এটা সামাল দেওয়া যাবে না। সেরকম পরিস্থিতি দাঁড়ালে তাকে আপনার সরে যেতেই হবে, মানে মার্কিন স্বার্থ হাসিল না করতে পারলে। আপনার কি মনে হয় যে এখন কোন শক্তিগুলো বেশি খেলছে? ভারতের ইনভলভমেন্ট খেলাতে কতখানি, আর যুক্তরাষ্ট্র কতটা এগিয়ে? দেখুন, মার্কিনরাই যে ডক্ট্রিনের জন্ম দিয়েছে সেটি একটা দিশা হিসেবে কাজ করছে। মনরো ডক্ট্রিন, দিস ইজ মাই ব্যাকইয়ার্ড, আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস, যেই তত্ত্বটি তারা হাজির করেছিলেন এবং যে কারণে ইউরোপীয়দের ব্যাটল করতে দেননি নর্থ এবং সাউথ আমেরিকাতে, সেই একই রকমের যুক্তি এক অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত এবং চীনের মতো আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্রকে। এটা তাদের উঠোন। এখানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই ইউরোপ আমেরিকা থেকে এখানে এসে ছড়ি ঘোরাবেন লোকজন, অথবা হনুমানের ভূমিকা পালন করবেন পিঠাভাগের জন্য, সেটা তারা তাকিয়ে তাকিয়ে দেখবেন, এটা তো হতে পারে না।
আর রাশিয়ানদের নিজস্ব, আমি বললাম যে ওয়ার্ল্ড ভিউ আছে, মিত্রক্ষীণ আর্কাইভ যা দিশা দেয়, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার এখানে তাদের ইন্টারেস্ট সেটাও কিন্তু প্রোটেক্ট করার একটা বিষয় আছে। সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে তাহলে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ খুব সহসায় যাচ্ছে না অথবা নির্বাচন অনিশ্চিত। দেখুন, এটা সিমুলেশন গেমের মতো। আপনার নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আপনার নিশ্চিত করবার জন্য আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু মনে রাখতে হবে এই যে বড় মাঠের খেলোয়াড়, তিনি কিন্তু জাতীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, তার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স নেই। এবং এইরকম বড় মাপের একজন ব্যক্তি যখন হেলম অফ অ্যাফেয়ার্স থাকেন, তাকে আন্ডার এস্টিমেট করবার সুযোগ নেই। আপনার তিনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনার মতো ব্যক্তি যিনি টানা 16 বছর প্রায় হেলম অফ অ্যাফেয়ার্স ছিলেন, তাকে পর্যন্ত কুপকাত করে ছেড়েছেন। এবং নিশ্চয়ই সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর কথা আমরা ভুলে যাইনি। শখানেকের বেশি নোবেল লরেট তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং সচেতন ভাবে স্বাক্ষর করে সেই সমর্থন ব্যক্ত করেছেন। তো এটা তো চারটিখানি কথা না। যিনি এই বিষয়গুলো মোবিলাইজ করার সক্ষমতা রাখেন, একেবারে শেষ সময় পর্যন্ত তিনি কিন্তু আপনার আঁকড়ে থাকবার চেষ্টা করবেন। বেড়ালের 9টা জানের কথা আমরা জানি, ক্যাট হ্যাজ 9 লাইভস, তার হয়তো 19টা আছে, কে জানে। তাহলে আমার সেই প্রথম প্রশ্ন আবার করতে হয়, আমি এখান দিয়ে শেষ করতে চাই, তাহলে তিনি পদত্যাগের কথা বললেন কেন? তিনি রক্ত মাংসের মানুষ, তার অভিমান হতে পারে না? রাগ বিরাগের বশবর্তী তিনি হতে পারেন না? আর একটা বিশেষ বয়সে তিনি চলে গেছেন। তিনি, আপনি হয়তো বলবেন তিনি শপথ ভঙ্গের কাজ করছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু রক্ত মাংসের মানুষ, সেটা আমরা যেন ভুলে না যাই। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, সেরকম হয়তো একটা ভুল করে ফেলেছেন। প্রফেসর কলিমুল্লাহ, পশ্চিমাদের পরবর্তী খেলাটা কি? আমি এটি উত্তর নিয়ে শেষ করব। দেখুন, বার্মা অ্যাক্ট সেটি কার্যকর তারা যে কোনো মূল্যে করবেন, কাম হোয়াট। পথে কেউ যদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ান, তাকে সিম্পলি ভেসে যেতে হবে। কিন্তু আপনি যে বললেন এটা চীনের উঠোন, এটা